Founding and Line Part 40 Chapter 34 দ্য ম্যানিপুলেটর। আমি কখনোই ধর্মবিশ্বাসী ছিলাম না, যদিও মাঝে মাঝে আকাশের কোনো অদৃশ্য সত্তাকে গালি দিতাম কেন সে বারবার আমার সহ্যের সীমা পরীক্ষা করছে তা নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমি সত্যি চাইছিলাম কেউ আমাকে দেখুক, কারণ আমার মনে হচ্ছে জেড যখন আমার সাথে শেষ করবে তখন আমার আত্মা ধ্বংস হয়ে যাবে, আর কোনো কিছুই আমাকে তার অভিশাপ থেকে রক্ষা করতে পারবে না। গলা শুকিয়ে গিয়েছিল। আমি ঢোক গিলে নিয়ে বললাম, তুমি সেটা কিভাবে করবে? নিজেকে ধীর দেখানোর চেষ্টা করলো, কিন্তু জেডের মুখের হিসাবে দৃষ্টি সেই ভ্রম এক মুহূর্তে ছিন্ন করে দিল। আমি কেঁপে উঠলাম, তবে বৃষ্টির জন্য নয়, যা অবিরাম ভিজিয়ে দিচ্ছিল আমার গা। কোনো কথা না বলেই সে নিচু হয়ে আমার লেগিংসের কোমরের অংশটা ধরলো, এক টানে কাপড়টা ছিঁড়ে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেললো। সেইটা আর ফেরত পাওয়া যাবে না, এটা নিশ্চিত। আমার চোখ বড় হয়ে গেল যখন সে হঠাৎ করে আমার হলুদ পাতলা ইনারটা ছিঁড়ে ফেললো। তার শক্তির কাছে লেজ সহজেই ছিঁড়ে গেল। জেড, আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পা দুটো জড়ো করতে চাইলাম যেন বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো আমার খোলা অংশে না লাগে, কিন্তু সে আমার সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাঁটু দুটো আলাদা করে দিল। বৃষ্টির ফোঁটা সোজা সেখানে এসে পড়তে লাগলো। আমি আর্তনাদ করে উঠলাম, তীব্র শ্বাস আটকে এলো। জেড দেখতে দেবদূতের মতো হলেও সে কখনো ক্ষমাশীল ছিল না। সে এবার উড়োর নিচ থেকে ধরে পা পেছনের দিকে ঠেলে দিল, এতটাই যে হাঁটু আমার কানের পাশে চলে এলো, আর আমার সবকিছু উন্মুক্ত হয়ে গেল বৃষ্টির সামনে। জেড, আমি চিৎকার করে উঠলাম, হাত দিয়ে ঢাকার চেষ্টা করলাম। নিজেকে ছুঁয়ে দেখাও ছোট ইঁদুর, আমাকে দেখাও তুমি নিজেকে কতটা তৃপ্ত করতে পারো। তার কণ্ঠ গভীর কামনায় ভরা। আমি না বলার আগেই সে বাম হাত দিয়ে আমার উরু চেপে ধরে আরও ফাঁকা হাত দিয়ে আমার হাত সরিয়ে দেয়। বুঝে ওঠার আগেই সে সোজা সেখানে চড় দিয়ে বসায়। আমি উচ্চস্বরে চিৎকার করে উঠলাম। ব্যথার ঢেউ থেকে মেরুদণ্ড পর্যন্ত ছড়িয়ে গেল। একমাত্র স্বস্তি এটাই যে সে দেহ ঝুঁকিয়ে রাখায় বৃষ্টির ফোঁটা আর সেখানে পড়ছিল না। তুমি, আমি কি বলেছিলাম অ্যাডলাইন? আমাকে আবার বলাতে বাধ্য করো না। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে তাকিয়ে আছে, চোখে কঠোরতা, কোনো আপোষের জায়গা নেই। আমি দাঁত দিয়ে ঠোঁট কামড়ালাম, তর্ক করার কথা ভাবলাম, কিন্তু 2 সেকেন্ডেই বুঝলাম আমি চাই না। চোখে চোখ রেখে ধীরে ধীরে হাত নিয়ে গেলাম আমার উরুর ফাঁকে। সেখানে ভিজে থাকা বৃষ্টির জন্য নয়, অন্য কারণে। সে দ্বিধায় চোখ সরিয়ে নিল, তারপর তাকালো নিচে। ঠিক যখনই আমি নিজের আঙুল ভেতরে দিলাম, তার নাসারন্ধ্র ফুলে উঠল। উরুতে ধরা হাতের চাপ আরও শক্ত হলো। সে নিঃশব্দে বলল, ফাক। তার চোখে আগুন জ্বলছিল, সেই আগুন ছড়িয়ে পড়ল আমার দেহেও। বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো যেন সেই জ্বলন্ত আগুনের উপশম হচ্ছিল। আমি আঙুল বের করে চারপাশে ঘোরাতে লাগলাম। মুখ দিয়ে হুঁশ হারানো এক মন বেরিয়ে এলো। যেখানে থেকে আমি নিজেকে ছুঁয়ে যাচ্ছিলাম সেখান থেকে সুখ ছড়িয়ে পড়ছিল। আমি নিজের হাতের চেয়ে ধীর আর রুক্ষ কোনো স্পর্শ চাইছিলাম, যেটা আরও ভালো হবে। দেহের সেই নীরব আগতি উপেক্ষা করে নিজের কাজে মনোযোগ দিলাম। মাথা পেছনে চলে যাচ্ছিল। জেড এবার হাঁটুর ভর ছেড়ে উঠে গেল। 2 হাত দিয়ে হাঁটু মাটিতে চেপে ধরল। এবার তার দেহ বৃষ্টির ঠান্ডা থেকে আমাকে রক্ষা করছিল না, বরং বরফের মতো ফোঁটাগুলো সেখানে পড়ছিল। আমি মাথা উঁচু করে তাকালাম, হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। জেড আমার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়েছিল, জানা যে সে আমাকে নিজেকে তৃপ্ত করতে দেখছে। সেই জ্ঞানে সুখ আরও তীব্র হয়ে যাচ্ছিল। আমি আর কখনো এতটা উত্তেজিত হইনি। আমার মুখ দিয়ে অসংযত মন বের হচ্ছিল, যেগুলো আর আটকানো যাচ্ছিল না। আমি এতটাই হারিয়ে গিয়েছিলাম যে আওয়াজ নিয়ে কোনো লজ্জা ছিল না। শরীরের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুখের ঢেউ আমাকে ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাচ্ছিল। আমার হাত পা শক্ত হতে শুরু করতেই জেড নিচ থেকে চোখ তুলে ফিসফিস করে বলল, দেখাও আমি কতটা তোমাকে ভেঙে ফেলেছি। আমার ভ্রু কুঁচকে গেল, মুখ হা হয়ে গেল, আর আমি সেই প্রান্ত থেকে নিচে নেমে গেলাম। আমি চিৎকার করে উঠলাম, দেহ নাড়াতে লাগলাম, আরও কিছু খুঁজছিলাম। তীক্ষ্ণ ও দ্রুত ছিল আমার অনুভূতি। আগেতে আমি এত খুশি হলাম, কিন্তু এখন এই নির্মম পুরুষের সামনে আমি যেন লুট হয়ে গিয়েছিলাম। আমি মুখ বন্ধ করে রইলাম। বৃষ্টি আর বাতাসের শব্দ যেন থেমে গিয়েছিল। তার মুখে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তার মুখের দাগগুলো স্পষ্ট করে তুলল সেই হাসি। ভালো লেগেছিল? সে জিজ্ঞাসা করল, যদিও তার কণ্ঠে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে উত্তর জানে।
আমি মাথা নাড়লাম, মিথ্যে বলার সাহস ছিল না, আর সত্যি বলার অহংকারও ছিল না। এক মুহূর্তের জন্য মনে হলো চারপাশের পৃথিবী থেমে গেছে, বৃষ্টি, বাতাস, গাছের পাতা। তারপর হঠাৎ সবকিছু খুব দ্রুত চলতে শুরু করলো। তার হাতে আমার হাত নিয়ে আবার সেখানে একটা চড় বসানোর আগে কিছু বোঝার সময় পাইনি। আমি ব্যথা কমানোর জন্য পা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু সে হাঁটু শক্ত করে ধরে রেখে উপরে ঝুঁকে এলো। ভেতরে ঘুমিয়ে থাকা ভয় আবার জেগে উঠল যখন সে নিচের দিকে তাকিয়ে রইল। আবার মিথ্যে বলো, সে হুমকি দিল। আমার সহ্য শক্তি সীমিত। আমি গলায় জমে থাকা ঢোক গিললাম, চোখ বড় করে তার দিকে তাকিয়ে রইলাম। ভালো লেগেছিল। ঠিক তখন আমার মস্তিষ্ক আমাকে মনে করিয়ে দিল আমি জঙ্গলের মাঝখানে আছি এক বিপজ্জনক পুরুষের সঙ্গে, একজন পুরুষ যে 3 রাত আগে 4জন মানুষকে হত্যা করেছিল। না, আমি ফিসফিস করে বললাম, সতর্ক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আমি ভয়ে সজাগ হয়ে রইলাম। জেড কি করবে তা বোঝার চেষ্টা করছিলাম। জেড সবসময়ই অনিশ্চিত ছিল, এই অনুভূতি নতুন নয়। সে তোমাকে আঘাত করবে না, অ্যাডি। না, কিন্তু হয়তো আমি চাই যে সে করুক। সে আমাকে ছেড়ে দিল এবং দাঁড়িয়ে গেল। উঠে দাঁড়াও, তার কণ্ঠে হুকুম। আমি হতভম্ব হয়ে গেলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালাম। আমি কিছু বলতে যাচ্ছিলাম, জানি না আসলে কি, কিন্তু বুঝে ওঠার আগেই সে নিচু হয়ে আমার উরুর পেছন থেকে ধরে তুলল। আমার পা স্বয়ংক্রিয়ভাবে তার কোমরের চারপাশে ছড়িয়ে গেল। আমার সংবেদনশীল অংশ তার শক্ত হয়ে ওঠা জিন্সের মধ্যে থাকা জায়গায় ধাক্কা খেলো, আর আমার দেহের ফাঁকের মধ্যে ঠিকভাবে বসে গেল। একটা ক্ষীণ আর্তনাদ বেরিয়ে এলো। আমি তখনও স্তব্ধ হয়ে রইলাম যখন সে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো, সম্ভবত আমার বাড়ির দিকেই। কি হচ্ছে, আমি অবশেষে বললাম, যখন প্রতিটি পা ফেলার সাথে সাথে তার জিন্সে থাকা অংশ আমার শরীরের সাথে ঘষা খেতে লাগলো। তোমাকে মনে করিয়ে দেব আমার হতে কতটা ভালো লাগে। জেট পা ফেলে এগোতে থাকে, শক্ত হাতে আমাকে ধরে আছে, আর আমাদের মাঝে নীরবতা যেন ভয়ঙ্কর প্রতিশ্রুতিতে ভারী হয়ে আছে। বৃষ্টি থামছে না, বরং যেন আরো জোরে পড়ছে। কিভাবে যে পথ চিনছে আমি জানি না। একদিকে মুগ্ধ হচ্ছি, অন্যদিকে সন্দেহ। সেই জঙ্গল এত ভালো জানে, কারণ সে বহুবার এখানে এসেছে আমাকে অনুসরণ করতে। মনে হয় সে এখানে মৃতদেহ লুকিয়ে রাখে না তো। প্রশ্নটা ঠোঁটের ডগায় এসে আটকে গেল, কিন্তু আর বললাম না, কারণ আমরা যেটুকু শান্তি ধরে রেখেছি সেটা নষ্ট করতে চাই না। তার বড় বড় হাত আমার নগ্ন শরীরে চেপে আছে, আঙুলের ডগা আমার অ্যানস্ট্যান্ড থেকে একটু 1 ইঞ্চি দূরে। সে কোনো এক্সপ্লোর করছে না, সেই হালকা ছোঁয়া আমাকে আগুনে পড়িয়ে দিচ্ছে, আর অপেক্ষার উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে। সে আমাকে পাগল করে দিচ্ছে কামনায়, তাই মনে মনে ভাবলাম এই পাগলামির উত্তর দিতে হবে। সে যদি আমাকে ঠান্ডা ভিজে মাটিতে নিতেও চায় তাতেও আমার আপত্তি নেই। আমার ঠোঁটে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। আমি ঠোঁট রাখলাম তার গলার ওপর, এত হালকা স্পর্শ যে যেন বাতাসের মতো লেগে গেল। তার হাতে চেপে ধরার শক্তি বেড়ে গেল, আর আমার হাসি আরো গভীর হলো। আমি মুখ খুলে জিভ দিয়ে তার গলার তলা থেকে কানের পেছনের জায়গা পর্যন্ত চাটলাম। তার গলায় গর্জন অনুভব করলাম, আর সেই আওয়াজ আমাকে আরো সাহসী করে তুলল। সে যেমন আমাকে মাসের পর মাস দাগে দাগে ভরিয়ে দিয়েছে, আমিও কি তাকে দাগ দিতে পারি না? আমি হঠাৎ করেই তার গলায় কামড়ে ধরলাম, চুষতে লাগলাম চামড়া লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত, তারপর আবার ছেড়ে দিয়ে নতুন জায়গায় কামড় বসালাম। বারবার, যতক্ষণ না সে দাঁত কামড়াচ্ছে আর শক্ত হাতে আমাকে ধরে রাখছে। অ্যাডি, তার গর্জন ভরাট গভীর, যেন দানবের মতো শোনালো। আমি ঠোঁট নিয়ে তার কানের লতিতে একটা কামড় বসালাম, চুষে নিলাম, তারপর আবার ছেড়ে দিয়ে দাঁত দিয়ে টেনে নিলাম। কি হলো? আমি ফিসফিস করে বললাম, তুমি যা দাও সেটা সহ্য করতে পারছো না। আমি আবার তার গলায় কামড় বসালাম, আর আনন্দে কেঁপে উঠলাম যখন তার মুখ দিয়ে হালকা মন বেরিয়ে এলো। এত সেক্সি শব্দ আমি কখনো শুনিনি, আর আমি পাগলের মতো সেই শব্দ বারবার শুনতে চাইছিলাম। আমার বাড়ির বারান্দার আলো গাছের ফাঁক দিয়ে যখন দেখা যাচ্ছে, তখন সে হঠাৎ আমাকে একটা গাছের সাথে চেপে ধরলো। পিঠের নগ্ন চামড়া রুক্ষ বাকলের সাথে ঘষা খেলো। তার জিন্স নিমিষে খোলা হয়ে গেল, আর তার শক্ত হয়ে থাকা অংশ আমাকে ভেদ করে ঢুকে গেল বুঝে ওঠার আগেই। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ করে ভেতরে ঢুকে যাওয়ায় দেহে আগুন লেগে গেল, কিন্তু সে থামলো না, গাছের সাথে আমাকে ঠেলে ঠেলে করতে লাগলো, যতক্ষণ না আমার ভেতর ভীষণ এক অর্গাজম ছুটে এলো। চোখ পেছনে ঘুরে গেল, তার দেহ আমার ভেতরে ফেটে পড়লো। গাছের সাথে এমন জোরে ঠেললো, মনে হলো
আমার শরীর থেকে গাছের অংশ আঁকা হয়ে থাকবে। সেই দৃশ্যে গাছে থাকা কাঠবিড়ালিরা মজা পাবে বোধহয়। সে বের করে নিল আমাকে গাছ থেকে টেনে এনে নিল, দ্রুত পায়ে হাঁটতে লাগলো। তার দেহ থেকে ভীষণ এক শক্তি বের হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না সেটা রাগ নাকি কামনা। আমার পিঠে জ্বলুনি আর উরুর মাঝে ব্যথা, তবুও এটাই ছিল সবচেয়ে মধুর যন্ত্রণা। বাড়ির পথে আসার সময় আমার মাথা আবার স্বাভাবিক হলো, তবুও কিছুই বললাম না। এটাই আমাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলল। ভয় বা সুখের ঘোর কেটে যাওয়ার পরও তার জন্য আমার ইচ্ছা বা কামনা কমেনি, বরং আরও বেড়ে গেছে। বাড়ির দরজার উপরে ছোট্ট আলোটা যেন আশ্রয়ের মতো মনে হলো। কিন্তু সে দরজার দিকে না গিয়ে গাড়ির দিকে গেল। সাবের পেছনটা অনেক বড় হলেও জেট কোনো ছোট মানুষ নয়, আর তার সাথে ছোট জায়গায় আটকে পড়ার ভয় কাজ করছিল। বাড়িতে না গিয়ে গাড়িতে কেন? আমি আর অপেক্ষা করতে পারছি না। তার গলা কঠোর, তার এখনো শক্ত হয়ে থাকা অঙ্গ আমার পেটে ঘেঁষে খেলছে। তখন মনে হচ্ছিল না যে সে রেগে আছে। সে পেছনের দরজা খুলে আমাকে প্রায় ছুঁড়ে ফেলল। আমি দ্রুত সরে বসার আগেই সে ঢুকে দরজা বন্ধ করে দিল। বৃষ্টির টাপোটোপো শব্দ গাড়ির গায়ে পড়ছিল, যেটা কোনো স্লিপ অ্যাপও নকল করতে পারবে না। আমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমার পা ধরে আবার নিজের কাছে টেনে নিল। সে আমার উপর ঝুঁকে এলো, পিঠ গরম চামড়ার সিটে লেগে গেল। তখনই মাথায় আসছিল আমি পুরোপুরি নগ্ন আর সে সম্পূর্ণ পড়া, আর সেটা আমাকে লজ্জায় ফেলছিল। আমাদের দুজনের শরীরে বৃষ্টি আর মাটির গন্ধ লেগে থাকলেও তার জামা কাপড়ে চামড়া আর ধোয়ার গন্ধ মিশে আছে। গাড়িটা কত ছোট মনে হচ্ছে, আর তার কাছে আমি কত ক্ষুদ্র। তবুও সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল তার চোখ দিয়ে সে আমার ভেতরে সবকিছু দেখতে পাচ্ছে। আমি চোখে চোখ রাখতে সাহস পেলাম না। তার খসখসে হাত যখন আমার কোমরে এলো, শরীর জ্বলে উঠল। সে নিচু হলো, ঠোঁট আমার ঠোঁট থেকে 1 ইঞ্চি দূরে। চোখে চোখ পড়তেই সব ভুলে গেলাম। শুধু মনে হলো তাকে চুমু খেতে চাই, আমাকে স্পর্শ করতে চাই, বারবার চাই, যতক্ষণ না আমি লড়াই করার শক্তি হারাই। তুমি অভিনয় করো, সে মৃদু হেসে বলল। হয়তো নয়, আমি পাল্টা উত্তর দিলাম। হয়তো তুমি অস্বীকার করছো। আমি ঠোঁট চেপে ধরলাম। সে জানে এমন হাসি দিল যা আমাকে কাঁপিয়ে দিল। তারপর আমাকে শক্ত করে কাছে টেনে নিল, এক হাত কোমরে আর এক হাত গলায়। তার ঠান্ডা মেন্টার গন্ধে ভরা শ্বাস আমার ঠোঁটে লাগলো। এখন কি অনুভব করছো? সে নরম গলায় জিজ্ঞাসা করলো। আটকে আসি। আমি হেঁচকি তোলার মতো শ্বাস নিলাম। ফাঁদে পড়েছো? আমার ঠোঁট শক্ত হয়ে গেল। কারণ বলতে চাইলেও সত্যি হলো আমি তা চাই না। আমি অনুভব করছিলাম নিরাপদ, রক্ষা পাচ্ছি, মূল্যবান। একদিন তুমি বুঝবে তুমি কোনো কারাগারে আটকে নেই। তার গলা রুক্ষ হয়ে গেল। তুমি আমার মন্দিরে আছো, যেখানে আমি তোমার ঈশ্বর আর তুমি আমার সমান। আমি কোনো জেলখানা নই, ছোট ইঁদুর, আমি তোমার আশ্রয়। আমার মুখ শুকিয়ে গেল। আমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তার ঠোঁট ছুঁয়ে দিলাম। শুধু হালকা স্পর্শ, তবুও আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। আমি ফিসফিস করে বললাম, তাহলে কি আমি দেবী? সে আমাকে আরো কাছে টেনে নিল, তার ঠোঁট আমার ঠোঁটে হালকা লাগলো। বেবি, তুমি পুরো রাজত্ব শাসন করো, আর আমি খুশি মনে তোমার পায়ে মাথা রাখবো। সে আমার ঠোঁট দখল করে নিল এক তীব্র চুমুতে। আমি শ্বাস হারালাম। সে আবার আমাকে চুমু খাওয়ার চেষ্টা করলো। আমি এড়িয়ে গেলাম। আমার ঠোঁট তার জিভে ছুঁয়ে ফিসফিস করে বললাম, প্রমাণ করো। হুম। অন্ধকারের গভীর থেকে আসা গর্জনের মতো শব্দ বের হলো তার গলা থেকে। তোমার জন্য হাঁটুতে বসতে ভালোবাসি, সে মৃদু কামড়ে বলল। এরপর সে নিজে এগিয়ে গেল। কামড়ার জিভের ছোঁয়ায় আমাকে পাগল করে তুলতে লাগলো। কয়েক মুহূর্ত পর তার মুখ আমার ঠোঁটের ভেঙে পড়ল। আমার গলা দিয়ে বেরিয়ে আসা আগুন আমাদের ঠোঁটের মাঝে ছড়িয়ে গেল। আমি নিজেকে তার দিকে ঠেলে দিলাম, আরও তার স্পর্শ পেতে চাইছিলাম। তার ঠোঁট আমার ঠোঁটে খিদের মতো নড়ে যাচ্ছিল। সে শুধু চুমু খাচ্ছিল না, তার জিভ দিয়ে আমার মুখ দখল করে নিচ্ছিল। আমার ঠোঁট কামড়ে ধরছিল, চুষে নিচ্ছিল, আমার মুখের প্রতিটি ইঞ্চি আবিষ্কার করছিল। আমি আর তাকে তা করতে দিচ্ছিলাম, কারণ আমি ভুলতে শুরু করেছি জেট ছাড়া পূর্ণ থাকা কেমন লাগে। সে এখন আমার প্রতিটি অংশে ছড়িয়ে গেছে। আমি তার হুডির নিচে হাত ঢুকিয়ে পেটের ওপর আঁকড়ে ধরলাম। এতবার ছুঁয়েছি, তবু যেন যথেষ্ট হয়নি। আমার বুকের সাথে তার বুক ঘষা গেল, আর আমার গলা থেকে মন বেরিয়ে গেল। সেই শব্দ আমাদের চুমুর মাঝে মিশে গেল, আর সে আমার ঠোঁট কামড়ে ধরল, ছেড়ে দিল পপ পপ শব্দে। সে পিছিয়ে গিয়ে আমার দেহের দিকে তাকালো। ভেজা চুল বুকে আর সিটের সাথে ছড়িয়ে আছে। আমার বুকের চারপাশে ভেজা চুলের লতানো ঝুঁটি ঘুরে ঘুরে যাচ্ছে, চারপাশ জড়িয়ে আছে, আর সেই দৃশ্যেই তার চোখ আটকে গেছে। সে তাকিয়ে থাকতে ভুলে যাচ্ছে।
এবার তোমার পালা। আমি ফিসফিস করে বললাম। তার চোখ আবার আমার চোখে এসে থামলো। সে চোখ সরালো না, এমনকি যখন সে নিজের হুডি খুলে নিল, উল্টো করে মাথার উপর দিয়ে সরিয়ে ফেললো আর তার খালি বুক উন্মুক্ত হয়ে গেল। আমি তীক্ষ্ণ নিঃশ্বাস ফেললাম। তার পেশিবহুল দেহ, সেই দেহে ছড়িয়ে থাকা উল্কি আর নানা রকম দাগ দেখে গায়ে কাটা দিয়ে উঠল। আমি হঠাৎ তার সেই দাগগুলোর গল্প জানতে চাইতে লাগলাম, যেটা ভয়ের, কারণ এখন পর্যন্ত আমি শুধু জেনে এসেছি সে আমাকে কতটা জোরে তৃপ্ত করতে পারে। কিন্তু সেই ভয় আমার ভালোই লাগে। আমি সবসময় সেই ভয়কে আরও চাই। কিছুটা ধস্তাধস্তির পর সে বুট আর মোজা খুলে ফেললো, ভেজা জিন্স কোমর থেকে নামিয়ে ফেললো। সাধারণত এমন মুহূর্ত বিব্রতকর লাগার কথা, কিন্তু জেডের কাছে এই দৃশ্য আমার গলা শুকিয়ে দিচ্ছিল, কারণ তার দেহ এক ইঞ্চি এক ইঞ্চি করে উন্মুক্ত হচ্ছিল। আমাদের দুজনের বুক ওঠানামা করছিল। আমরা একে অপরকে তৃষ্ণার্ত চোখে দেখতে লাগলাম। সে আবার আমার পায়ের মাঝে ফিরে এলো। এইবার আমাদের মাঝে কোনো কাপড় নেই। তার অসমান রঙের চোখ আমাকে গাড়ির সিটে গেঁথে রাখলো। চাইলেও নড়তে পারলাম না। সমস্যা হলো আমি নড়তেও চাই না। যেভাবে তার আগুন মাখা চোখ আমার দেহের প্রতিটি বাঁক ছুঁয়ে যাচ্ছিল, যেন রঙের তুলি দিয়ে ক্যানভাসে ছবি আঁকা হচ্ছে। আমার উরুর মাঝে জমে থাকা ভিজে স্রোত এখন এত বেশি হয়ে গেছে তা ভারী হয়ে উঠছে, অসহনীয়। গাছের নিচে তাড়াহুড়ো করে আমাদের তৃষ্ণা মেটানোর বদলে আরেক ধাপ পাগল করে তুলেছিল। তোমার নত হওয়ার অপেক্ষায় আছি, আমি কাপা গলায় উত্তপ্ত করে বললাম। তার চোখের মনি বড় হলো, নাক ফুলে উঠল। আমার কথাগুলো গাড়ির ভেতরের বাতাস থেকে অক্সিজেন শুষে নিল। একটা টানটান নীরবতা। তারপর সে হঠাৎ ক্ষেপে উঠল। সে আমার বাহু শক্ত করে ধরে আমাকে টেনে তুলল। আমাকে ড্রাইভার আর প্যাসেঞ্জার সিটের মাঝের ফাঁকে দিকে ফিরিয়ে দিয়ে বলল, বেঁকে যাও। আমি তার কথা শুনে হাঁটু সিটের ওপর রেখে নিজেকে ফাঁকের মাঝে ঢুকিয়ে হাত দিয়ে ব্যালেন্স নিলাম। জেড এগিয়ে এসে প্যাসেঞ্জার সিটের সিট বেল্ট নিয়ে আমার কোমরের চারপাশে ঘুরিয়ে ড্রাইভারের সিটে আটকিয়ে দিল। তুমি কি? শান্ত হও, সে বলল, আর ড্রাইভার সিটের বেল্ট দিয়ে একই কাজ করলো। শেষ হলে আমি এমনভাবে বেঁধে গেলাম যে নড়তে পারছি না, শুধু মাথা ঘুরিয়ে জেডের দিকে তাকাতে পারছি। এক রাজা তার সিংহাসনে বসার মতো সে পিছনের সিটে বসে পড়ল। আমার পেটের ভেতর প্রজাপতির ঝাঁক লাফিয়ে উঠল। জেড তার চোখে আগুন, তার শক্ত হয়ে থাকা অংশ আমার পেটের ওপর উঠে গেছে। এই অবস্থায় দেখে বুঝতে পারছিলাম না কিভাবে এত বড় জিনিস আমি সামলাবো। সে হাসলো। এই গাড়ির জন্য আমি অনেক বড়, বেবি। তাই এখন এটাই নত হওয়ার সবচেয়ে কাছের উপায়। তবে পরে আমি ঠিকই তোমার জন্য হাঁটুতে বসবো। আর হাউস অফ মিরর্সের মতো সে আমার শরীরকে নিজের করে নিতে লাগলো। আর সে আমাকে খেতে শুরু করলো এমনভাবে যেন সে ক্ষুধার্ত আর আমি তার শেষ খাবার। আমার চোখ পিছনে ঘুরে গেল যখন তার জিভ আমার সংবেদনশীল অংশের চারপাশে ঘুরছিল। এটা খুব বেশি, খুব ভালো। আমি মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিলাম যাতে লিপটি দীর্ঘ হয়। বারবার ভেজা কাছে বৃষ্টির ফোঁটার দাগে চোখ রাখতে চাইলাম, কিন্তু শেষ পর্যন্ত সব অন্ধকার হয়ে গেল। মাদার ফাঁকের নির্বাণ, সে ফিসফিস করে বলল। আমি চিৎকার করে উঠলাম, শোকে দেহ কেঁপে উঠল। সে ঠিক বলেছে, যেভাবে আমাকে খাচ্ছে সেটা আসলেই নির্বাণ। ততক্ষণে তার জিভ ঠিকমতো স্পর্শ করতে এক প্রবল ভাবে আমি নিজেকে তৃপ্ত করতে লাগলাম। আমার চিৎকার গাড়ির ভেতর প্রতিধ্বনিত হলো আর সে আমার দেওয়া সবকিছু গিলে নিল। তারপর সে দ্রুত বেল্ট খুলে আমাকে পেছনে টেনে নিল। আমি ছিটে শুয়ে পড়লাম আর সে আবার আমার উপর চেপে এলো। আমাদের দেহ একে অপরের সাথে ধাক্কা খেলো। তার হাত দিয়ে আমাকে তুলে নিয়ে তার সাথে জড়িয়ে নিল। আমার পা তার কোমরের চারপাশে, হাত তার কাঁধে ভর করে। আমাদের চোখ একসাথে আটকে রইল। তার হাত আমার ভেজা চুলে চেপে ধরলো, টেনে ধরলো, মাথা পেছনে গেল, কিন্তু চোখ ছাড়লাম না। তার দাঁত বেরিয়ে এলো। তার এক চোখের সাদা রঙে কালো ছায়া মিশে যেতে লাগলো, ঠিক যেমন সে আমাকে করেছে। পবিত্রতাকে অন্ধকারে রং করেছে। হঠাৎ করে সে কোমর টেনে নিয়ে পুরোটা দিল। দেহ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা লাগলো। আমার মুখ হা হয়ে এলো। এই মুহূর্তে মনে রেখো, সে গর্জন করে বলল। বের করে আবার পুরোটা দিল। কারণ পরের বার যখন আমি তোমার কাছে আসবো তখন তুমি আমাকে ভালোবেসে ফেলবে, অ্যাডলাইন। আমি তোমার স্টকার, আমি খুনি, তবুও তুমি আমাকে ভালোবেসে ফেলবে। তারপর আবার পুরোটা দিল, এমন জায়গায় আঘাত করলো যেখানে আমার চোখ ঘুরে যেতে লাগলো। এটা সত্যি না, আমি নিঃশ্বাস কেঁপে বললাম। তার চোখ জ্বলতে শুরু করতেই আমি বললাম, তুমি কি ভাবছো আজ রাতে এটাই শেষবার তুমি আমাকে ফাঁক করছো? সে গর্জন করে উঠল। ঠোঁট এক চুল দূরে থেমে গেল। আমি কি বলেছিলাম ছোট ইঁদুর, পরের বার যখন তোমাকে আমি কাছে টেনে নিব তুমি আমাকে ভালোবেসে ফেলবে?
পরের থ্রাস্টে গাড়ি কেঁপে উঠল, আমার মুখ দিয়ে এমন এক চিৎকার বেরিয়ে এলো যা আমি কোনোদিন করিনি। এমনভাবে চিৎকার আমি শুধু অ্যাক্টরদের করতে দেখেছি, ভেবেছিলাম ওগুলো অভিনয়, কিন্তু যখন সে আমাকে বুলের মতো আঘাত করতে লাগলো, আমার গলা দিয়ে সেই চিৎকারই বের হতে লাগলো, প্রতিবার আরও জোরে, আরও কর্কশ। বৃষ্টি নির্মমভাবে পড়তে লাগলো, তার শব্দ আমাদের ত্বকের তাপ ভিজে থাকা অংশে মিশে এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছিল। আমি তার বুক আঁচড়ে দাগ করে দিলাম। যদি সে এতটাই নিশ্চিত থাকে যে আজ রাতে আমি তাকে ভালোবেসে ফেলবো, তবে আমি নিশ্চিত হয়েছি তার গায়ে নতুন দাগ রেখে যাচ্ছি। সে গর্জন করে উঠল, তাতে আমাদের সংযোগস্থলে সুখ আরও তীব্র হয়ে গেল। তার হাত কোমর ঘিরে ধরে আমাকে তুলে ঘুরিয়ে নিল। সে ছিটে বসে গেল আর আমি তার কোলে উঠে বসলাম। সে কোমর ধরে আমাকে নিজের কাছে টেনে নিল। নতুন কোণে সে এত গভীরে ঢুকলো, ভাবতেই পারিনি আমার দেহ সেটা নিতে পারবে। জেড, আমি কেঁপে উঠলাম, নখ তার কাঁধে গেঁথে ধরলাম। রাইট করো আমাকে বেবি। ফাক, পারছি না, আমি কাপা গলায় বললাম। দেহ এখনো মানিয়ে নিতে পারছে না। তোমার কাছে 5 সেকেন্ড আছে, না হলে তোমার অঙ্গ প্রত্যঙ্গের জায়গা পাল্টে ফেলবো। সে হুমকি দিল, আর তাতে আমি উঠে নামতে শুরু করলাম ধীরে ধীরে। কয়েকবার এদিক সেদিক সামঞ্জস্য করার পর আমি এমন কোণ খুঁজে পেলাম যেখানে আমি সম্পূর্ণ তার সাথে থাকতে পারি, গলার কাছে উঠে না গিয়ে। এই নতুন কোণে সে সেই জায়গাতে আঘাত করতে লাগলো যেন কিছুক্ষণ আগে সে ছুঁয়েছিল। আমার দাঁত কাঁপতে লাগলো, নখ আরও গভীরে বসে গেল, আর আমি দ্রুত ওঠানামা করতে লাগলাম। সে আমাকে বুকের সাথে জড়িয়ে নিল, এক হাত কোমরে ঘিরে রাখলো, অন্য হাত ভেজা চুলের মধ্যে দিয়ে মাথা টেনে ধরলো, গলায় মুখ দিয়ে কামড় বসিয়ে দিল। এইভাবেই বেবি। জেড, আমি দাঁত চেপে বললাম, কপালে ঘাম জমলো। আমি জানি না কি চাইছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম কি দরকার। যে মুক্তি সে আমাকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। তার হাত চুল টান দিল, আমার চোখ তার আগুনে ভরা চোখের সাথে আটকে গেল। আমি আরও উপরে উঠতে লাগলাম, সেই খাদের দিকে যেটা থেকে আমি আর কখনো ফিরতে চাই না। তুমি যখন পড়বে, আমাকে ভালোবেসে পড়বে। সে ফিসফিস করে বলল। আমি আর ধরে রাখতে পারলাম না। ধীরে অন্ধকার হয়ে গেল। আমার লড়াই, শক্তি, হৃদয় সবকিছু ভেঙে গেল। আমি এত জোরে চিৎকার করলাম যে গলা ফেটে গেল। ফাক এডি, জেড চিৎকার করে উঠল। আমি দেখতে পেলাম তার মাথা পেছনে যাচ্ছে, গলার শিরা ফুলে উঠছে, দাঁত বেরিয়ে গর্জন করছে। সে 2 হাতে আমাকে চেপে ধরল। ফাক এডি ফাক, দাঁত চেপে ধরে গর্জন করে উঠল সে। আমাদের দম ফেলার কষ্ট আর আমার বুকে বাজতে থাকা হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই চারপাশে। বৃষ্টি থেমে হালকা টুপটাপে রূপ নিয়েছে, যেন আমাকে উপহাস করছে। কারণ যখন বৃষ্টি ঝরছিল আমি শান্ত ছিলাম, নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। যখন চারপাশের দুনিয়া গজরাচ্ছিল আর ঝড় তুলছিল, আমি তাকে চেয়েছিলাম, তাকে পেতে পাগল হয়ে গিয়েছিলাম। তবু আমি নিশ্চিত ছিলাম যে আমি তাকে কখনো ভালোবাসবো না। কিন্তু এখন যখন বৃষ্টি থেমে গেছে, তখন আমার সেই অটল সংকল্প ভেঙে গেছে। চারপাশে দুনিয়া নীরব হয়ে গেছে, আর আমি এক চিৎকার করা হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি। ডায়েরি, 1946 সালে 3 এপ্রিল। আমি ভীত, আমি জানি না কিভাবে এমন হলো, কিন্তু ওই রাতের পর থেকে ওর মাথা নষ্ট হয়ে গেছে। যখন আমি বললাম যে আমি ডিভোর্স চাই, তখনও একদম পাগলের মতো আচরণ করলো। ও খুব রেগে গেছে, খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে। ও বলছে যে আমি ওর সম্পত্তি, ও ছাড়া অন্য কেউ আমাকে পেতে পারবে না। আমি জানি না কি করব, আমি শুধু ভয় পাচ্ছি, খুব খুব ভয় পাচ্ছি।